আমি আগেই বলেছিলাম একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। আমি আগেই বুঝেছিলাম। পিত্তের মায়ের কথা আটকে গেল। তিনি থমথমে চোখের মাটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখের মণি অস্থিরভাবে ঘুরঘুর করছে মাটির প্রতিটা অঞ্চল জুড়ে। বৃত্ত মায়ের এমন অস্থিরতা দেখে খুব একটা অবাক হলো না। চুপচাপ মায়ের পায়ের কাছে বসে মায়ের মুখের দিকে তাকালো, আলতো গলায় বুঝালো, মা, মেঘা খুব ভালো একটা মেয়ে। দেখো, আমাদের সংসারটাকে অনেক ভালো রাখবে, বিশ্বাস করো আমায়। বৃত্র, তুই এখন থেকে মেঘার থেকে দূরে থাকবি। বৃত্ত থমকে গেল, মায়ের দিকে অবিশ্বাস্য চোখে তাকালো। মেঘার জন্য মায়ের এমন বিরূপ প্রতিক্রিয়া তার ঠিক বোধগম্য হচ্ছে না। সে তো জানে মা মেঘাকে খুব পছন্দ করেন, তাহলে এখন এমন করছে কেন? তবে কি মা মেঘাকে বৃত্তের বন্ধু হিসাবেই পছন্দ করেন, বউ হিসাবে না? বৃত্ত মাকে নরম গলায় প্রশ্ন করলো, মা, মেঘা আমার বউ বলে সমস্যা কি? তুমি তো বললে ও খুব ভালো একটা মেয়ে, তাহলে প্রবলেমটা কোথায়? মেঘা ভালো মেয়ে আমি জানি, কিন্তু এর মানে এই নয় যে আমি তাকে আমার ছেলের বউ হিসাবে নিয়ে আসবো। আমার ছেলে কত সুন্দর, আর মেঘা গায়ের রং চাপা, চেহারা শুরুতে ও খুব একটা ভালো না। তাকে কেন আমার ছেলের বউ হিসেবে নিয়ে আসবো? আমার কত আশা ছিল ছেলের জন্য একটা সুন্দর বউ আনবো। না না, আমার এক কথা, তুই মেঘার থেকে দূরে থাকবি, বুঝেছিস? বৃত্ত হতাশা হলো। মা এখনো আগেকার যুগের মতো সুন্দরের পূজারী? বিষয়টা আসলেই হতাশাজনক। বৃত্ত মাকে আরও দু এক কথা বলতে যাবে, তার আগেই তার মা বিছানা ছাড়লেন। বৃত্তকে পাশ কাটিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। বৃত্ত সেদিকে তাকিয়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর চেয়ে বেশি আর কী বা করতে পারে সে? মেঘা ও বৃত্ত চিরচেনা সেই পার্কের একটা বেঞ্চে বসে আছে। সেই কখন থেকে তারা নিশ্চুপ। আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে থেমেছে যে তারা দুজনই একে অপরের কাছে কেমন যেন অপরিচিত। আগে যেই দুজন সারাক্ষণ ক্যাম্পাস, পার্ক, বাসা মাতিয়ে রাখত, এখন তারাই নিজেদের সঙ্গে কথা বলতে অবধি অস্থির বোধ করে। সবই পরিস্থিতির খেল। বৃত্ত এক সময় বলে উঠল, আমাদের একটা রেস্ট নিতে হবে রে। মেঘার উত্তরে নীরব থাকলো। আজ সকাল থেকেই শরীরটা ভালো যাচ্ছে না তার। সম্পূর্ণ শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। পেটের মধ্যেও হালকা চিনচিনে ব্যথা। সকালে দুবার বমিও করেছে, এখন আমার বমি পাচ্ছে। মেঘা দাঁতে দাঁত চেপে বমি আটকানোর চেষ্টা করলো, তবে লাভ বিশেষ হলো না। পেটে হাত চেপে বেঞ্চ ছেড়ে উঠে গেল। দৌড়ে পার্কের এক পাশে গিয়ে হুড় করে বমি করলো। মেঘের বমি দেখে বৃত্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে মেঘার কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলো। বেশ কিছু সময় পর মেঘা ধীরে ধীরে শান্ত হলো। বৃত্ত মেঘার ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল। মেঘা ক্লান্ত হয়ে কয়েক ঢোক পানি খেলো। বৃত্ত মেঘার হাত ধরে বেঞ্চে বসালো। মেঘার শরীর কাঁপছে স্পষ্ট। এই নিয়ে 3 বার বমি করায় শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। এ কদিনেই মেঘার মুখ চোখ শুকিয়ে গেছে। মেঘাকে দেখলে এখন আর চেনা যায় না। আগের মতো মুখে সেই উজ্জ্বলতা কোথায় যেন হারিয়ে গেছে। মা হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে শরীরে। মেঘার এই করুণ অবস্থা দেখে বৃত্তির ভারী কষ্ট হলো। সে মেঘাকে জিজ্ঞেস করলো, সকালে কিছু খেয়েছিলি? না। কিছু না খেয়ে এতবার বমি? এমন করলে তো 2 দিনেই মরে যাবি। চল আমার সাথে, কিছু খেয়ে তারপর কথা বলবো। এখন না, বাসায় গিয়ে খেয়ে নেব। তুই কিছু বলতে চাইছিলি না? বৃত্ত মানল না। সে খুব ধীরে সুস্থে মেঘার হাত ধরে ওকে উঠতে সাহায্য করলো। বেঞ্চ থেকে মেঘার ব্যাগটা নিজের কাঁধে নিয়ে আবারও মেঘাকে আগলে নিল। বলল, কোনো কথা না, আগে খাওয়া তারপর অন্য কিছু। চল এখন। খাচ্ছিস না কেন? কেন বলতে চাইছিলি না? মা বিয়েটা মানছেন না। এখন নিজেদেরই বিয়ে করতে হবে। কাজী অফিসে সাক্ষী এনে। এভাবে কারো মত না নিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে? তারা যদি পরে মেনে না নেন তখন তখন দেখা যাবে। এখন যেটা করা উচিত সেটাই করব আমরা, বুঝেছিস? মেঘা মানা করলো না। মেঘার হাতে যে আর কোনো উপায় নেই। অবিবাহিত মেয়ের পেটে বাচ্চা, বিষয়টা যে সমাজ চরম নিন্দনীয়। তবে মেঘার ভাগ্য ভালো, অন্যান্য বাজে ছেলের মতো বৃত্ত এই সময় মেঘার থেকে মুখ ফিরিয়ে নেয়নি, বরং পাশে থেকেছে।
কিন্তু দূর থেকে তার জন্য লড়াই করে গেছে, এসব নিতান্তই বন্ধুত্বের খাতিরে। আর সেটা মেঘা জানে, আর জানে বলেই তার এত কষ্ট। সে তো চেয়েছিল বৃত্তে তার পাশে থাকবে, তবে বন্ধু হিসেবে নয়, স্বামী হিসাবে। কিন্তু সে কি আদৌ সম্ভব? মেঘার হঠাৎ করে মনে হলো বৃত্ত তো একবারও তার সন্তানের বয়স জানতে চায়নি সন্তানটা কেমন আছে, পেটের মধ্যে তার কষ্ট হচ্ছে কিনা, সন্তানটা সুস্থ আছে কিনা, কিছুই জানতে চাইছে না। সে শুধু মেঘার প্রতি নিজের দায়িত্ববোধ পালন করছে, এটুকুই। মেঘার হঠাৎই জিজ্ঞেস করলো, তো একটা কথা জিজ্ঞেস করি, বল। তোর কখনোই জানতে ইচ্ছা হয়নি আমাদের বাচ্চাটার বয়স কত হলো? তোর পেট দেখে যা মনে হলো 1 মাসের হবে বোধ হয়। কেন বলতো? মেঘা হতাশ হলো। বৃত্তের মধ্যে বাবা হওয়ার কোনো আনন্দই নেই, তার কাছে সন্তান হওয়াটা যেন নিতান্তই স্বাভাবিক। কিন্তু মেঘা তো খুশি, একটা ছোট্ট বাচ্চা তার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে। মেঘার কাছে এর চেয়ে সুন্দর অনুভূতি দুটো নেই। হোক না বাচ্চাটা অবৈধ, তবুও তারই তো বাচ্চা, তার সন্তান, যে তাকে আধো আধো বলিতে মা বলে ডাকবে, পাতলা ঠোঁটে মেঘার গালে চুমু খেয়ে বলবে, মাম্মাম কেমন আছো? বাচ্চার কথা ভেবেই মেঘার কান্না পেয়ে যাচ্ছে। মন চাচ্ছে বাচ্চাটাকে একবার যদি ছুঁয়ে দেখা যেত, শুধু একবার। মেঘ চল। কোথায় যাব? কাজী অফিসে। কাজী অফিসে এক পাশে দাঁড়িয়ে আছে মেঘা আর বৃত্ত। তাদের সামনে তাদেরই 4 জন বন্ধু। বৃত্ত সব ফর্মালিটিস শেষ করে মেঘার পাশে এসে দাঁড়ালো। মেঘাকে জিজ্ঞেস করলো। চিন্তা হচ্ছে? মেঘা চোখ বুজে লম্বা শ্বাস টানল। প্রচণ্ড চিন্তা করছে তার। নিজের পরিবারকে ধোঁকা দিতে তার মনটা ছিঁড়ে যাচ্ছে। চোখের সামনে মায়ের আদরে মুখ ভেসে উঠেছে। বাবার রাগের আড়ালে মায়া ভাসছে মনের মাঝে। বৃত্তের মায়ের চিন্তাটাও মনের ভিতরটা কুটকুট করে খেয়ে ফেলছে। সব মিলিয়ে মেঘার অবস্থা করুণ। মেঘা মুখ ফুলিয়ে নিঃশ্বাস নিল। বৃত্তের উদ্দেশ্যে বলল, বিয়ে কখন হবে? মিনিট 10 পর। মেঘা চুপ হয়ে গেল। অতঃপর সময় এলো রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর দেওয়ার। বৃত্ত পেপারে স্বাক্ষর করে কলমটা মেঘার দিকে এগিয়ে দিল। মেঘা কাপা হাতে কলম নিল। পেপারটা হাত দিয়ে শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফটাফট সাইন করে দিল। সাক্ষীরা সবাই করতালি দিল। মালা বদল হলো দুজনের। সব কাজ শেষ করে কাজী অফিস ছেড়ে বের হলো ওরা। বৃত্তের বন্ধুরা বৃত্তকে নিয়ে টিটকারি করলো, ভাই শেষমেশ নিজের বেস্ট ফ্রেন্ডেরই বিয়ে করলি? বেস্ট ফ্রেন্ড তো কি হইল, মেয়ে তো একটা মেয়ে হইলেই হয়। বহুত তো বললি সি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলাস। এই তোমার নাথিং এলাজের নমুনা। সবই বিদিকা খেল মামা, আমি তো এক আমজনতা। সবাই হেসে উঠল বৃত্তের কথায়। মেঘা এসব টিটকারির মধ্যে নেই। ও তো একপাশে চুপটি হয়ে বসে আছে। মুখে রাজ্যের চিন্তা, সামনে কি হবে তা ভেবেই ভয়ে তার মুখে রক্ত শুকিয়ে যাচ্ছে। বৃত্ত সবাইকে সামলে মেঘার পাশে এসে দাঁড়ালো। মেঘার চিন্তিত মুখ দেখে সে খুব একটা অবাক হলো না। এটাই স্বাভাবিক। শুধু মেঘা চিন্তা করছে না তা নয়, সে নিজেও বিয়ে নিয়ে চিন্তিত। বৃত্ত দীর্ঘশ্বাস ফেলে ডাক দিল, মেঘ, এখন যাওয়া যাক। কোথায়? আমার বাড়িতে। এ কি করেছিস পিত্র? বৃত্তর মায়ের কণ্ঠে আহাজারি। দরজার সামনে নতমুখে দাঁড়িয়ে আছে বৃত্ত আর তার স্ত্রী মেঘা। বৃত্তের মা বেসামাল হলেন। চোখের জল চিকচিক করে উঠল। বৃত্ত তার কথার দাম দেয়নি। শেষমেশ এই মেয়েকেই বিয়ে করে নিয়ে এলো। একটি মাত্র ছেলের কাছে এমন আচরণ তিনি মোটেও আশা করেননি। বৃত্তের মা মাথায় হাত দিয়ে সোফার হাতল ধরলেন। মাথা ঘুরছে তার। বৃত্ত এগিয়ে এলো মায়ের দিকে। মায়ের অগোছালো চেহারা দেখে আগলে নিতে চাইল তাকে। তবে বৃত্তের মা দূরে সরে গেলেন। তাচ্ছিল্য করে বললেন, দূরে থাক আমার থেকে, ছবি না আমায়। মা, আমি আমার খুশির জন্য মেঘাকে বিয়ে করেছি। তুমি কি আমার খুশিতে খুশি নও? বলো মা। বৃত্তের মা আর চোখে পাশে নত মুখে দাঁড়িয়ে থাকা মেঘার দিকে তাকালেন। মেঘার চোখে মুখে স্পষ্ট অপরাধ বোধ। মেঘার মুখে এই অসহায়ত্ব বোধ দেখে বৃত্তের মায়ের বড় রাগ হলো। খুবই হঠাৎ করেই তিনি ভাবলেন, মেঘা তার ভোলাভালা ছেলেকে ফাঁসিয়েছে।
তিনি জানেন এই ভাবনা নিতান্তই যুক্তিহীন, অযথা। তবুও ভাবলেন, ভাবনার জগতে বিচরণ করেই ছেলের দোষ আড়াল করলেন। এতেই তিনি যেন বড্ড শান্তি পেলেন। ভাবনার জগতে জিতে যাওয়া মেঘার প্রতি জন্মালো ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই তিনি হুঙ্কার ছাড়লেন। এই মেয়ে খুব দুরন্দাস, বৃত্ত। ওর মতো মেয়ে তোর সাথে মানায় না, একদমই মানায় না। এই, তুই কি করে ফেলেছিস? আমি যা করেছি ভেবে চিন্তাই করেছি। আমি এখন বড় হয়েছি, সিদ্ধান্ত নেওয়ার মতো বোধশক্তি আমার হয়েছে। মেঘা খুব ভালো একটা মেয়ে, আমার বউ হিসেবে এই গুণটাই যথেষ্ট। তুমি কেন এমন করছো মা? বৃত্তের মা বিস্ময় নিয়ে ছেলের দিকে চেয়ে রইলেন। বৃত্তের থেকে এমন কথা তিনি কল্পনায়ও আশা করেননি। বৃত্তের এমন কথায় তিনি বড়ই অদ্ভুতভাবে মেঘার প্রতি রেগে যেতে লাগলেন। ভয়ঙ্কর ক্ষোভ মাখা চোখে তিনি মেঘার দিকে তাকালেন। মেঘা সেই চাহনিতেও পিষ্টি হয়ে দাঁড়িয়ে রইল। বৃত্তের মায়ের এমন দরজান শাশুড়ি রূপ দেখে মেঘা বিসম্মিত হতভম্ব। মেঘার ক্লান্ত মুখশ্রীর দিকে চেয়ে বৃত্তের মা খানিক দমলেন। যাই হোক, তিনি মেঘাকে পছন্দ করেন, সেটা তো তিনি অস্বীকার করতে পারবেন না। মুখ দেখেই মনে হচ্ছে মেয়েটার উপর দিয়ে আজকাল বিরাট ধকল যাচ্ছে। মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। বৃত্তের মায়ের রাগ একটু কমল, তবে একদম নিঃশেষ হলো না। ভিতরে ভিতরে চাপা ক্ষোভ নিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। পড়ে যাওয়া শাড়ির আঁচল মাথায় তুলে বৃত্তের দিকে চেয়ে বললেন, বিয়ে যখন করেছ তখন বউ নিয়ে রুমে যাও। বিকেল হলে নিজের বাবার সাথে নিজেই এই নিয়ে কথা বলো। বিয়ের ব্যাপারে মেঘার পরিবারও নিশ্চয়ই জানে না, তাদেরকেও জানাতে হবে। কিন্তু খবরদার, এসবের মাঝখানে আমাকে টানবে না, বলে দিলাম। বৃত্তের মা হনহনিয়ে রান্নাঘরে চলে গেলেন। মেঘা বিছানায় চুপটি করে বসে আছে। বৃত্ত গোসল সেরে মেঘার পাশে এসে বসল। মেঘার এমন দেবদাস হয়ে বসে থাকা দেখে বৃত্ত জিজ্ঞেস করল, তোর আবার কি হলো? আজকাল যা হচ্ছে তা দেখে মজায় আমি গড়াগড়ি খাচ্ছি। ভাবছি এত মজা একা পেয়ে লাভ আছে, তাই একটা মজার বাজার খুলে বসবো। ফাউল একটা সব থেকে। মেঘার এমন চেতে যাওয়া দেখে বৃত্ত খুব একটা অবাক হলো না। আর অবাক হবেই বা কেন, এটা তো খুব স্বাভাবিক। মেঘার হঠাৎ হঠাৎ রেগে যাওয়া সে এতকাল ধরেই সহ্য করে আসছে। বৃত্ত পোস্তভাবে বিছানায় শুয়ে পড়ল। যার দরুন বৃত্তের পা মাটির দিকে ঝুলে আছে। বৃত্তের দুহাত দুই দিকে ছড়িয়ে লম্বা একটা হাই তুলল। অতঃপর মেঘার দিকে চেয়ে ভাবুক ভঙ্গিতে বলল, কথাটা কিন্তু মন্দ বলিসনি। একটা মজার বাজার খোলা যেতেই পারে। আমরা যেখানে মজা বিক্রি করব, আজকাল মানুষের জিন্দেগি থেকে মজা জিনিসটাই উঠে গেছে। আমরা সেই মানুষদের কাছে মজা বিক্রি করে কোটিপতি হয়ে যাব। বাহ, কোটিপতি হওয়ার কি দারুণ আইডিয়া! জিও মেয়ে, জিও। তা শয়তান, তুই আমার সকল শান্তি কেড়ে দিয়ে এখন মজা নিচ্ছিস? তোরে তো আজকে বেড়েই ফেলবো কুত্তা। বৃত্ত হাসতে হাসতে নিজেকে আঘাত থেকে বাঁচাতে লাগলো। তবে মেঘাকে না দমতে দেখে সে নিজেও একটা বালিশ হাতে তুলে নিল। নিজেও মেঘার বিপরীতে পাল্টা আঘাত করতে লাগলো। বৃত্তের মা রান্নাঘরে কাজ করছিলেন। বৃত্তের ঘর থেকে চিৎকার শুনে তিনি হাতের কাজ ফেলে ছুটে গেলেন সেই রুমের দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে ছেলের বইয়ের এমন খুনসুটি দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করেই বুকটা ভরে গেল তার। দু চোখ চুড়িয়ে চেয়ে রইলেন তাদের দিকে। নিজের অজান্তেই বুক ছিঁড়ে দেওয়া এলো সুখী হতরা। কিন্তু পরক্ষণে বৃত্তের আচরণ মনে করেই তার মুখটা থমথমে হয়ে গেল। যাই হোক, বৃত্তেকে তিনি এত তাড়াতাড়ি ক্ষমা করছেন না, মোটেও না। বৃত্তের মা আরও একবার রুমের দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেলেন। মেঘা আর বৃত্ত এক সময় ক্লান্ত হলো। দুজনেরই বালিশ এক পাশে ছুঁড়ে গেলে বিছানায় শটাট হয়ে শুয়ে পড়ল। বৃত্তের বাহুতে মেঘা মাথা রেখে দুজনেই সিলিংয়ের দিকে চেয়ে আছে। হাঁপাচ্ছি তারা। বৃত্ত এক সময় ফিক করে হেসে বলল, কতদিন পর এমন করে একসাথে হাসলাম দুজন, বল। মেঘা উত্তর দিল না। আনমনে সিলিংয়ের দিকে চেয়ে রইল। কয়েক মিনিটের জন্য সব ভুলে গেলেও আবারও একে একে মনে পড়ল। মাথা ঘুরতে লাগলো। রাজ্যের চিন্তা, সমাজের বিষাক্ত কথার তীর ফুটতে লাগলো মনের আনাচে কানাচে। তাদের এই সম্পর্কের পরিণতি কি ভেবে পেল না মেঘা। আফজাল কাটরের বাসার ঘর জুড়ে এক মুহূর্তে পিতন পাতন নীরবতা। মাটিতে একটা সুচ পড়লে
তারও আওয়াজ কানে বেজে উঠবে। ততটাই নীরবতা ঘরটা। সোফায় বৃত্তের বাবা আফজাল রহমান মাসুদ থমথমে মুখে বসে আছেন। ওনার পাশে বৃত্তের মা। বড় সোফায় বসে আছেন মেঘার বাবা মা। মেঘার বাবার মুখ থেকে যেন লাভা বের হচ্ছে। রাগে রীতিমতো ফুসফুস করছেন তিনি। একবার রাগ নিয়ে মেঘার দিকে তাকাচ্ছেন তো আরেকবার বৃত্তের দিকে। মেঘার বাবার এমন রাগ দেখে ভয়ে একদম সিটিয়ে যাচ্ছে। কাচুমাচু মুখে বৃত্তের পিছনে লুকালো। বৃত্ত নিজেও মাথা নত করে দাঁড়িয়ে আছে। বৃত্তের মুখে তাদের বিয়ের কথা শুনে সবার রক্ত রীতিমতো ছক্কে উঠেছে। নীরবতা ভাঙলেন বৃত্তের বাবা, বলে উঠলেন, কেন করলে এমন? বৃত্ত চুপ। ছোটবেলা থেকেই বাবাকে প্রচণ্ড রকমভাবে ভয় পায় বৃত্ত। এমন নয় যে মাসুদ ছেলের প্রতি কড়া, তবে সন্তানদের সামনে নিজেকে সর্বদা এক শক্ত খলসের মতো আবৃত্ত করে রাখতেই তিনি ভালোবাসেন। তাই জন্যই বৃত্তের এত ভয়। বৃত্ত, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, উত্তর দাও। আমি মেঘাকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। এই কথা আমাকে বলা যেত না? আমাকে না বলতে পারলেও তোমার মাকে বলতে। সেটাও তো তুমি করোনি, নিজে নিজেই পণ্ডিত হয়ে গেছিলে। মাকে বলেছিলাম। বৃত্তের বাবা এবার নিজের স্ত্রীর দিকে তাকালেন। বৃত্তের মা চোখের ইশারায় সম্মতি দিলেন। বৃত্তের বাবা এবার খানিক দমলেন। সবার সামনে স্ত্রীকে ধমক দেবেন, এটা তার বংশে ওই শিক্ষা দেয়নি। তাই তিনি নিচু গলায় স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি জানতে এসব? তাহলে আমাকে বলোনি কেন এসব? আসলে আমি থামো, আর বলা লাগবে না, যা বোঝার আমি বুঝে গেছি। বৃত্তের মা চুপ করে গেলেন। হঠাৎ করেই বৃত্তের বাবা উপলব্ধি করলেন, এক ছাদের নিচে থাকা সত্ত্বেও নিজ স্ত্রী ও ছেলের কাছে কতটা দূরে তিনি। শরীরের দিক থেকে এত কাছাকাছি থাকা সত্ত্বেও মনের দিক থেকে মাইল মাইলের দূরত্ব তাদের মধ্যে। এর কারণ কি? এটা নিছক তার প্রতি সবার ভয়, নাকি অন্য কিছু? বৃত্তের বাবা এবার মেঘার বাবা মায়ের দিকে তাকালেন। মেঘার বাবা মাথা নত করে বসে আছেন। মুখে রা নেই, চোখে মুখে ভয়ঙ্কর নরম কাঠিন্য। বৃত্তের বাবা এবার গলা খাকারি দিলেন। মেঘার বাবার ধ্যান ভাঙল। বৃত্তের বাবার দিকে তিনি শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন। বৃত্তের বাবা শুধালেন, বিয়েটা যখন হয়েই গেছে, তাহলে আমাদের এই বিয়েটা মেনে নেওয়া উচিত। জন্ম মৃত্যু বিয়ে এসব তো আমাদের কোনো হাত নেই, সবই উপরওয়ালার খেল। আমরা তো ওসিলা মাত্র। আর আমার মতে আমাদের বিয়েটা মেনে নিয়ে একটা সমঝোতায় আসা উচিত। কি বলেন? মেঘার বাবা এক সেকেন্ডের জন্য থ হয়ে বসে রইলেন। পুরো ব্যাপারটা এখনও তার বিশ্বাস হচ্ছে না। আসলে নিজের মেয়ের প্রতি অগাধ বিশ্বাস তাকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে। বারবার মনে হচ্ছে এটা নিছকই একটা দুঃস্বপ্ন। কিন্তু তিনি এই দুঃস্বপ্ন দেখে ভয় পাচ্ছেন। বুক ছিঁড়ে কান্নারা দলা বেঁকে বেরিয়ে আসতে চাইছে। তিনি জানতে চান, এই ভয়ঙ্কর দিবস্বপ্ন থেকে জেগে উঠতে চান, চুপ করে চান। জুয়েল ভাই, আমি জানতে চাইছি এই বিয়ে নিয়ে আপনার কোনো অমত আছে কি না। আপনার অমত থাকলে আমরা বিকল্প সিদ্ধান্ত নেব। বিকল্প সিদ্ধান্ত? কথাটা শুনে মেঘা বৃত্ত দুজনেরই গলা শুকিয়ে গেল। বাবা কি বিকল্প সিদ্ধান্ত নেবেন? এই বিয়ে কি তবে নিরর্থক? বৃত্ত মেঘার দিকে তাকালো। মেঘাও অবাক চোখে বৃত্তের দিকে তাকিয়ে আছে। বৃত্ত চোখের ইশারায় মেঘাকে আশ্বাস দিল। তবে সেই আশ্বাসটা মেঘাকে খুব একটা আশ্বস্ত করতে পারল না। মেঘার চোখে এখনও ভয়েরা খেলা করছে, নৃত্য করছে। কি বিচ্ছিরি সেই নৃত্য! মেঘার বাবা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমার আর কি বলার। তবে এখন আমি মেয়ে উঠিয়ে নিতে চাইছি না। তো ভার্সিটি শেষ করুক, চাকরি পা, তখনই না হয় মেয়ে তুলে নেব। তবে আমি চাইব এগার ব্যক্তি যেন পরস্পরের সাথে যোগাযোগ না রাখে। শুধু এটাই এখন আছে। এই কথাটা মেঘা আর বৃত্ত দুজনকেই কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একসাথে না থাকলে বাচ্চার ব্যাপারটা কি করে সামনে আনবে? একটা অজুহাত তো থাকতে হবে। মেঘা চোখ বড় বড় করে বৃত্তের দিকে তাকালো। বৃত্ত নিজেও হতভম্ব। ফুট করে মেঘার বাবার এমন প্রস্তাব তুলে বসলেন, সেটা বৃত্ত ঘনক করেও টের পায়নি।
বৃত্তের বাবা স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে, আমার এতে কোনো আপত্তি নেই। বৃত্ত এবার কি করবে ভেবে পেল না। অন্তত এক রাত একসাথে থাকলেই বাচ্চার কথাটা বলা যাবে, কিন্তু কথাটা বলবে কি করে সেটাই তো ভেবে পাচ্ছে না বৃত্ত। বৃত্তের মাথায় হঠাৎ করে এক চিন্তা এলো। সবাই যখন সোফা ছেড়ে উঠে পড়ছিলেন তখনই বৃত্ত বলে উঠল, আঙ্কেল, রাতের খাবারটা না হয় আমাদের এখানেই করে নিন। অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় গিয়ে খাবার গরম করাও আরেক ঝামেলা। তার চেয়ে আমাদের এখানেই না হয় খাওয়া সেরে নিন। কি বলেন বাবা? বৃত্তের বাবা খাওয়ার কথা শুনে ভারী লজ্জায় পড়ে গেলেন। শত হোক মেঘার বাবা মা এখন তাদের আত্মীয়, এই কথাটা তো তাদের বলা উচিত ছিল, কিন্তু এত এত মানসিক চাপের মধ্যে বেমাননভাবে ভুলে গিয়েছেন তিনি। বৃত্তের বাবা তাড়াহুড়ো করে বললেন, হ্যাঁ হ্যাঁ, বসুন জুয়েল ভাই, রাতের খাবারটা অন্তত খেয়ে যান। এত রাত করে আমাদের বাড়ি থেকে না খেয়ে ফিরবেন, বিষয়টা খারাপ দেখায়। অতঃপর মেঘার বাবা মা শত অনুরোধ ফেলতে পারলেন না, রাতের খাওয়ার জন্য রয়ে গেলেন। এদিকে সবার অগোচরে মেঘা আর বৃত্ত ফুরুত হয়ে গেল। একসাথে থাকার ব্যাপারটা এখন প্ল্যান করা উচিত। আপাতত মেঘা আর বৃত্তের মূল উদ্দেশ্য এটাই। এখন কি করবো মেঘ? তোর হিটলার বাবা এমন একটা গাঁজাখড়ি প্রস্তাব তুলে ধরবে, সেটা জানলে তোর বাপের মুখে ফেভিকল আটকে দিতাম আমি। ট্যাম, বাবার নামে একটা বাজে কথা বলবি তো এখানে তোর মাথা ফাটিয়ে ফেলবো আমি। তাই নো সাউন্ড, ওকে? 100 বার বলবো। কি করবি তাহলে? ভালো হবে না কিন্তু। বাবার নামে একটাও বাজে কথা আমি বরদাস্ত করবো না, বুঝলি? তোর হিটলার বাপরে হিটলার বলবো না তো কি বলবো? সন্ন্যাসী? বৃত্তের বাচ্চা। যেমন বাপ তেমন তার মেয়ে, দুজনের ভিতরেই জিলাপির প্যাচ। ব্যাস এটুকুই কথাই মেঘাকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। মেঘা তুমুল রাগ নিয়ে বৃত্তের পুরুষালী বাহুতে সজোরে একের পর এক ঘুষি দিতে লাগলো। মেঘার চড়ুই পাখির মতো হাতে বৃত্তের ব্যথা না লাগলেও বৃত্তের চোখ মুখ ছিঁড়ে ব্যথা পাওয়ার ভান ধরল। হাত দিয়ে মেঘাকে আটকানোর চেষ্টা করে বলল, আরে ব্যথা পাচ্ছি তো, সর সর বলছি। আর একটা মারবি তো খবর আছে তোর, সর। মেঘা সরল না, বরং হাতের তৃষ্ণা মিটিয়ে তারপরেই ক্ষান্ত হলো। অতঃপর ক্লান্ত শরীরে বিছানায় বসে পড়ল। হাঁপাতে লাগলো অবিরত, হাত ব্যথা হয়ে গেছে পুরো। মেঘা দুবার হাত ছাড়া দিল। বৃত্ত মেঘার এমন কাণ্ড দেখে শব্দ করে হেসে ফেলল। বৃত্তের সেই হাসি মেঘার নিভে যাওয়া রাগকে মুহূর্তের মতো আবারও জ্বালিয়ে দিল। মেঘা রাগ নিয়ে তাকালো বৃত্তের দিকে। বৃত্ত সেসব পাত্তা না দিয়ে হাসতে হাসতে বলল, জান নাই এইটুকু, আর আমার সাথে লাগতে আসিস? আজ পর্যন্ত কখনো পেরেছিস আমার সাথে? এটা সত্য কথা, বৃত্তের কথা যুক্তি। কাজের সাথে কখনোই মেঘা পেরে উঠতে পারে না। বৃত্ত সবসময় মেঘার থেকে 3 কদম এগিয়ে থাকে। তবে মেঘা সেই সত্য স্বীকার করল না, মুখ বাঁকিয়ে বলল, আসছে। তোর মতো চিটিং করলে আমিও তোর থেকে সবসময় এগিয়ে থাকতাম, বুঝেছিস? বুঝলাম যে আমরা নিজেদের প্রবলেম মেটানোর বদলে নিজেরাই ঝগড়া করছি। সো লেট। মেঘা হেসে ফেলল। আসলেই তো, ওরা কেন ঝগড়া করছে? ওদের তো এখন প্ল্যান করার কথা ছিল। তবে মেঘা কি সেটা জানে? এই ছোটোখাটো ঝগড়াই তাদের বন্ধুত্বের সেতু বন্ধন। এটা মিষ্টি বন্ধুত্বের পরিচয়। এখন কি করা যায় মেঘ? তাই তো আমি জানি না, তুই বাপ। আমার মাথায় কিচ্ছু আসছে না বাল। এই তুই আবার স্ল্যাং ইউজ করছিস? মানা করেছিলাম না আমি? পেন্সিলি যখন তখন মেনেছি, এখন তুই আমার বউ, তো এখন আমি যা বলবো তোর তাই মানতে হবে, ওকে? তুই আবার বউ? কথাটা শুনে মেঘার মনে প্রশান্তি ছেয়ে গেল। এত কেন ভালো লাগলো কথাটা? মনে হচ্ছে বৃত্তের মুখে এই বাক্যটা শোনার জন্যই তার জন্ম হয়েছে। ইস, এই তো এখনো কানে বাজছে সেই কথাটা। কানে মিষ্টি এক ঝংকার তুলে দিয়েছে এই মধুর বাক্য। মেঘা চুপটি করে বসে রইল, অনুভব করতে লাগলো সেই মিষ্টি অনুভূতি। ওই হারালি, এক কাজ কর, তুই অসুস্থ হয়ে যা। মানে হলো তুই আজকে মিথ্যে মিথ্যে অসুস্থ হয়ে যা। সবচেয়ে ভালো হয় জ্বর বলি। হাউস দ্যাট আইডিয়া? কিন্তু হুট করে অসুস্থ হবো কি করে? মনে আছে মেঘ, আমি যেদিন স্কুলে যেতে চাইতাম না সেদিন এই পেঁয়াজ ব্যবহার করে জ্বরের অভিনয় করতাম। কেউ সেটা না বুঝলেও তুই ঠিক বুঝে যেতি।
আজ ঠিক এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করব আমরা। সো রেডি? মেঘা হাঁ করে তাকিয়ে রইল বৃত্তের দিকে। বৃত্তির মাথায় কি চোরা বুদ্ধি! মেঘা মনে মনে বৃত্তের বুদ্ধির তারিফ করে নিল। সামনাসামনি করলে আবার ভাও বেড়ে যাবে। রাতের খাওয়া দাওয়া শেষ। মেঘার বাবা মা চলে যাবেন এখন, কিন্তু আশেপাশে মেঘাকে কোথাও দেখা যাচ্ছে না। কোথায় গেল ও? মেঘার বাবা বৃত্তকে জিজ্ঞেস করলেন। বৃদ্ধ, একা কোথায়? জি, আমি দেখছি। বৃত্ত সম্পূর্ণ ঘর খুঁজে প্ল্যান মাফিক নিজের মায়ের ঘরে গেল। মেঘাকে বিছানায় শুয়ে থাকতে দেখে পিছন ফিরে চেঁচিয়ে বলল, আঙ্কেল, মেঘা এখানে? মেঘার বাবা সেই রুমের দিকে এগিয়ে এলেন। বিছানায় মেয়েকে শুয়ে শুয়ে কাতরাতে দেখে মেঘার বাবা হতভম্ব হয়ে গেলেন। তাড়াহুড়ো করে মেঘার পাশে এসে বসলেন। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক হয়েছে তো? মনে হচ্ছে গা পড়ে যাচ্ছে, সারা শরীরে কি ব্যথা। আমি কি মারা যাচ্ছি বাবা? মরার কথা শুনে মেঘার বাবার মুখখানা পংশুটে হয়ে গেল। তিনি মেঘার কপালে হাত ছুলেন। ওরে বাবা, কি জ্বর! মেঘার বাবা অসহায় চোখে মেঘার দিকে তাকালেন, বললেন, জ্বর এলো কেমন করে? ও আগে তো ভালোই ছিলে। মেঘা উত্তর করল না। বিছানার এপাশ হতে ওপাশে ফিরে কাতরাতে লাগলো। অস্ফুট সুরে জ্বরের প্রলাপ করতে বকতে লাগলো। রাত নেমেছে। রাতের সঙ্গী হিসাবে নেমেছে হিম বাতাস। চারপাশ কি ঠান্ডা, গাঢ় শিরশির করে ওঠে। আকাশ নিম্নে নামছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির ফোঁটা জানলা উঠছে মাটিতে গড়িয়ে পড়ছে। বৃত্তের মা সেটা লক্ষ্য করে জানালা আটকে দিলেন। মেঘার মায়ের উদ্দেশ্যে চেয়ে বললেন, তাহলে তো বৃষ্টি পড়ছে, মেঘা তো অসুস্থ, আপনারা ওকে নিয়ে যাবেন কি করে? সিএনজি দিয়ে গেলে হিটে যাবে ও। জ্বরের মধ্যে আরো ভিজলে শরীর আরো বেশি খারাপ করবে। মেঘার মা মেয়ের দিকে কাতর চোখে তাকালেন। সামান্য সময়ে মেয়েটার কি হাল হয়ে গেল! নজর সরিয়ে মেঘার বাবার দিকে তাকালেন উনি। মেঘার বাবা থমথমে মুখ নিয়ে বসে আছেন। ভেবেছিলেন বাসায় গিয়ে মেয়েটাকে আচ্ছা মতো বকবেন, কিন্তু সেগুড়ে বালি। মেয়েটার মাঝপথে অসুস্থ হয়ে তার কঠোর হৃদয়কে গলিয়ে দিল। মেঘার বাবা মেয়ের দিকে ঝুঁকে আস্তে করে বললেন, একা 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 উঠাও, বাসায় যেতে হবে তো আমাদের। উঠো মেঘা। মেঘা চোখ উল্টে শুয়ে রইল। বিড়বিড় করে দুই একটা কথা বলল, তা শোনা গেল না। বৃত্ত পাশে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে। আজ তাদের প্ল্যানটা একদম সমতলে চলছে। প্রকৃতিও তাদের সঙ্গ দিচ্ছে। বাহ, তবে আজ আস্থা অভিনয় বেশ করছে মেঘ। এই মেয়ের নাট্যকলা নিয়ে পড়া উচিত ছিল, তবেই ভালো কিছু করতে পারত। কেন যে ত্রিপলি নিয়ে পড়তে গেল কে জানে, পাগলে ধরছিল বোধহয়। বৃত্ত মুচকি হাসল। বৃত্তের বাবা অবস্থা বেগতিক দেখে বললেন, আজ না হয় মেঘা আমাদের এখানেই থাকুক, কথা দিচ্ছি বৃত্ত মেঘার থেকে দূরেই থাকবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বসায় রেখে যাচ্ছি তাই খেয়াল রাখবেন। আসি তবে। মেঘার বাবা মা চলে গেলেন। বৃত্তের মা খাবার ঘর গোছাচ্ছেন। বৃত্তের বাবা বসার ঘরে বসে কিসের ফাইল ঘাঁটছেন। বৃত্ত চারপাশ একবার জরিপ করে নিল। নত মুখে মাথা চুলকে এগিয়ে যেতে চাইল মায়ের ঘরের দিকে, তবে বাঁধ সাধলেন বৃত্তের বাবা। পিছন থেকে ডেকে বললেন, বৃত্ত, তুমি তোমার ঘরে যাও। মেঘার খেয়াল রাখতে তোমার মা আছেন, তাই চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমাও। বৃত্ত বাবার কথা শুনে পা থামিয়ে ফেলল, তবে পরক্ষণে কিছু একটা ভেবে মুচকি হাসল। অতঃপর শান্ত পায়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। সেদিন রাতে বৃত্ত আর মেঘার কাছে গেল না, বরং নিজের ঘরে বসে পড়াশুনো করল। কদিন ধরে যা জঞ্জাল যাচ্ছে তাতে পড়াশুনো লাটে উঠে রীতিমতো তবলা বাজাচ্ছে। এমনিতেই মেঘার ব্যাপার নিয়ে বাবা কত কথা শোনালেন। এরপরে আবার রেজাল্ট খারাপ করলে বাবা রীতিমতো মান ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলবেন। না, তার চেয়ে ভালো পড়াশোনা করাই ভালো। এতে বাবার মুখ খানিকটা হলেও বন্ধ হবে। রাতের আধার পেরিয়ে সকালের স্নান আলো আকাশের কোণে দেখা দিচ্ছে। পাশের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। বৃত্ত অনেক রাত পড়ছিল। পড়তে পড়তে কখন যে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই ছিল না। ফজরের আজান কর্ণগহ্বরে প্রবেশ করতেই
বৃত্ত চোখ কষলে মাথা তুলল। মাথা উঁচু করে দেয়ালে রাখা গোল আকৃতির ঘড়িটায় চোখ বুলালো। 4:50 বাজে। বৃত্ত আড়ামোড়া ভেঙে চেয়ার ছাড়ল। গায়ে জড়িয়ে থাকা সাদা রঙের টি শার্টটি টেনে টুনে ঠিক করে বাথরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে একদম অজু করে বের হলো। এমনিতে প্রায়ই বৃত্ত নামাজে অবহেলা করে। সুযোগ থাকলেও নামাজ বিষয়টাই তার বরাবরই ভালো লাগে না। তবে আজ কি মনে করে নামাজ পড়ছে সেটা স্বয়ং বৃত্তও জানে না। বৃত্ত নামাজ শেষ করে জায়নামাজ আবারও কাপড়ে রেখে দিল। কি একটা মনে করে দরজা খুলে রুম থেকে বের হলো সে। চারপাশ এক নজর দেখে মায়ের ঘরে উকি দিল। মা ঘুমাচ্ছেন। পাশে মেঘা। টি টেবিলের উপর একটা পানি ভর্তি বাটি রাখা, তাতে রুমাল। মাঝে সারা রাত মেঘাকে জলপট্টি দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। বৃত্ত মনে মনে হাসল। সে ঠিক ছিল, মা মেঘাকে পছন্দ করেন, কিন্তু নিজেকে অযথাই শক্ত প্রমাণ করার চেষ্টা করছেন। আর কটা দিন যাক, বাচ্চার কথা শুনলে এমনিতেই মায়ের মন গলে যাবে। এখন শুধু মায়ের সময়ের অপেক্ষা। বৃত্ত পা টিপে টিপে ঘরে প্রবেশ করল। মেঘার পাশে দাঁড়িয়ে আলতো কণ্ঠে ডাক দিল, এই মেঘ, ওঠ মেঘ। কি হয়েছে? মাঝরাতে গায়ে পড়ে যাচ্ছিস কেন? সর, আমি ঘুমাবো। মেঘের বাচ্চা ওঠ, না হলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। পরে ঘুমাস। ততক্ষণে আবারও ঘুম। বৃত্ত পড়ল মহা ফ্যাসাদে। আর একটু পরেই মায়ের ফোনে অ্যালার্ম বাজবে। মা নামাজ পড়তে উঠে পড়বেন। আর একে দেখো, সব প্ল্যান ভেস্তে দিয়ে পড়ে পড়ে নাক ডাকছে। বৃত্ত এবার মেঘার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে ফিস ফিস করে বলল, এই মেঘ, ওঠ না রে বাবা, মা উঠে যাবেন একটু পর। ওঠ না মেঘ। আজ তোর জন্য আমার সব শান্তি শেষ। আগে বাচ্চাটা হোক, তারপর দেখিস তোরে আমি কি করি। মেঘা উঠে বসলো। বৃত্ত পাশে বসে মিটমিটিয়ে হাসলো শুধু। মেঘা বৃত্তের হাসি দেখে জ্বলে পুড়ে অঙ্কার হলো। বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে হনহনিয়ে বৃত্তের মায়ের ঘর থেকে বেরিয়ে গেল। বৃত্ত মাথা চুলকে পিছু পিছু আসলো। প্ল্যান মোতাবেক মেঘা বৃত্তের রুমে এলো। বৃত্তের চারপাশ দেখে দরজা আটকে দিল। মেঘা বৃত্তের বিছানায় শটান করে শুয়ে পড়ল। বৃত্তের দিকে চেয়ে বলল, এবারে ডাক দিবি তো তোকে আমি খুন করে ফেলবো। খবরদার আমাকে ডিস্টার্ব করবি না। আমাকে রাজ্যের চিন্তায় ফেলে এই ঘুমাচ্ছে। তো শান্তির ঘুম আমার সহ্য হচ্ছে না, কিন্তু কি আর করার, সবই কপাল। তো বিছানা থেকে বালিশ নিয়ে মাটিতে মাদুর পেতে শুয়ে পড়ল। এক বিছানায় ঘুমালে মেঘা যদি তেতে ওঠে সেই ভয়ে। মেঘা রুম ছেড়ে বেরোনোর কিছুক্ষণ পর বৃত্তের মা নামাজ পড়তে উঠলেন। মেঘার জ্বর কমেছে কিনা দেখতে বৃত্তের মা পাশ ফিরলেন, কিন্তু মেঘাকে পাশে না পেয়ে তিনি হকচকিয়ে গেলেন। হন্ততন্ত হয়ে শোয়া থেকে বসে বলে গেলেন। বারান্দাতে তাকালেন, মেঘা নেই। তিনি এবার বাথরুমে দেখলেন, না, মেঘা সেখানেও নেই। বৃত্তের মা এবার ছেলের ঘরের দিকে এগোলেন। মেঘা ওখানে নেই তো। ছেলের ঘরের দরজা আটকানো। দরজার বাইরে মেঘার জুতো দেখে যা বোঝা তিনি বুঝেই গেলেন। বৃত্তের এমন বেপরোয়া ব্যবহার দেখে তার বেজায় রাগ হলো। সেই রাগে চূর্ণ বিচূর্ণ হয়ে তিনি দরজা ঠকঠকাতে গেলেন। তবে কি, একটা কথা মনে করে মাঝপথে থেমে গেলেন। যতই হোক, তার ছেলে এখন আর অবিবাহিত নয়। এভাবে মাঝরাতে ছেলের ঘরে টোকা দেওয়া খুব বাজে দেখায়। বৃত্তের মা ফুস করে এক বিশ্বাস ছাড়লেন, যা দেখার কাল দেখা যাবে। এখন মাঝরাত্রিতে লজ্জা শরম ভুলে চুপ থাকাই শ্রয়। বৃত্তের মা মনে মনে বৃত্তকে ইচ্ছা মতো গালি দিল। নিজের রুমে চলে এলেন। তবে মনে মনে একটাই চিন্তা, কাল সকালে বৃত্তের বাবাকে কি বলবেন তিনি।